পাঠ করছি সৌমিতা দাশগুপ্তের লেখা গল্প হার মানা হার। আজও দোল পূর্ণিমা। তমালি আর অনিরুদ্ধর আজ ব্যস্ততার সীমা নেই। এদের একমাত্র সন্তান অভিরূপের হবু শ্বশুরবাড়ির লোকজন আজ আসবে পাকা কথা বলতে। পাকা কথা অবশ্য অভিরূপ আর সপ্তপর্ণীর মনে প্রেমের আদান প্রদানের মধ্য দিয়ে বহু বছর আগেই সম্পন্ন হয়ে গেছে। আজ শুধুমাত্র বিয়ের দিনটা পাকা করার ব্যস্ততা। অনিরুদ্ধ আজ নিজের হাতে বাজার করেছে। তমালি নিজের হাতে রান্না করবে বলে সকাল থেকেই রান্নাঘরে তার তৎপরতা। অভি এসে মাকে বারবার দেখে যাচ্ছে। কাল রাতে মার হাঁটুর ব্যথাটা আবার বেড়েছিল, কিন্তু মা আজকে রান্নাঘর থেকে নড়বে বলে সে মোটেই আশা করে না। ছেলের পাকা কথার দিনটা আজ কিছুটা ইচ্ছে করেই দোল পূর্ণিমার দিন ঠিক করেছে তমালি। এই দোল পূর্ণিমার দিনটিকে সে পালন করে তার বিবাহবার্ষিকীর দিন হিসেবে। না, কোনো নির্দিষ্ট তারিখ নয়, শুধু আবির রঙে রাঙিয়ে যাওয়া এই দিনটিকেই সে মানে তার বিয়ের দিন হিসেবে। এই দোল পূর্ণিমার দিনই তার জীবনকে সে নিজের ইচ্ছেই জুড়ে দিয়েছিল লড়াইয়ের পৃথিবীতে। ভালোবাসার জন্য শৈশব লালিত প্রাঙ্গণ ছেড়ে হাত ধরেছিল খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত অনিরুদ্ধের। তমালি জানত তাদের সম্পর্কটাকে মেনে নেবে না আভিজাত্যের মোড়কে মোড়া তার পরিবারের লোকজন। তাই তার জীবনকে ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে সিঁদুরের ছোঁয়ায় আপন করে নিয়েছিল অনিরুদ্ধকে। আর সেদিন থেকেই শুরু হয়েছিল দারিদ্র্যের সাথে ক্ষুধার সাথে তার লড়াই। ডাক্তার অভিরূপের এই বিশাল ফ্ল্যাটটাই পাকা কথা উপলক্ষে সকাল থেকে যে উৎসবের আমেজটা ছিল, আজ এই মুহূর্তে সেই আমেজ অনেকটাই ফিকে হয়ে গেছে। এই রকম একটা দিনের জন্য মোটেই প্রস্তুত ছিল না তমালি বা অনিরুদ্ধ। উৎসবের আমেজটা হয়তো ফিকে হয়ে গেছে, কিন্তু সারা জীবন হেরে যাওয়া তমালি আজ যেন হঠাৎ করেই বিজয়িনী হয়ে উঠেছে। চোখের জল বাঁধ মানছে না আজ তার। আজ তমালি কাঁদুক, জীবনে কোনো দিন কোনো পরিস্থিতিতেই সে হেরে যায়নি। চোখের জল নয়, মনের জোর নিয়েই কাণ্ডারি হয়ে সে তার সংসার তরি বয়ে নিয়ে চলেছে। বহু যত্নে লালন করা অতীতের পৃষ্ঠাগুলোকে এই কবছরে একবারও উল্টে দেখেনি তমালি। আজ যে তার বড় ইচ্ছে করছে অতীতের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে যে সে জিতে গেছে। আজ এই দুটি ছেলে মেয়ে তাকে জিতিয়ে দিয়েছে। চিরকাল হেরে যাওয়া এই হেরো মেয়েটা আজ জয়ী হয়েছে। উচ্চপদস্থ সরকারি কর্মচারী বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিল তমালি। দুই বোন তারা। বড় বোন স্বর্ণালী পড়াশোনা, খেলাধুলা, আঁকা, গান বাজনা সবেতেই সেরা। বাবা মায়ের তাকে নিয়ে গর্বের শেষ নেই। অপরদিকে তমালি একবারে মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত টপকাতে পারেনি। পড়াশোনার চাইতে ঘর গোছানো, ফুল ফোটানো, রাস্তার কুকুরদের প্রচণ্ড ভালোবাসাতেই তার বেশি উৎসাহ ছিল। বাবা মার চোখে সে ছিল একটা বিগ জিরো। দিদির চোখেও সে একটা হিরো ছাড়া আর কিছুই নয়। তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর পড়াশোনা করে লাভ নেই, দিদিকে দেখে কি কিছুই শিখতে পারিস না, তোর জন্য আমরা আত্মীয় স্বজনদের মুখ দেখাতে পারি না। এই কথাগুলো তমালির নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। দিদি বড় নাম করা স্কুলে পড়লেও তমালির পড়াশোনার একদম মাথা ছিল না দেখে তার বাবা মা আর পয়সা খরচ করতে চাননি। বাড়ির সামনে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন তমালিকে। দিদি যেত পুলকারে স্কুলে, আর সে পায়ে হেঁটে। কোনোদিন রিক্সা ভাড়া দিয়ে তার বাবা মা বলেনি যে যা, গরমের মধ্যে আর পায়ে হেঁটে যেতে হবে না। তমালি ভাবত তার কোনো গুণ নেই বলে কি বাবা মাও তাকে অবহেলা করবে? তার কি দোষ? সে গাইতে পারে না, নাচতে পারে না, আঁকতে পারে না। এগুলো কি খুব বড় অপরাধ তার? একদিন স্কুল থেকে ফেরার সময় তমালি দেখলো একটা কুকুরছানাকে একটি বাইক এসে জোরে ধাক্কা মারল। কুকুরছানাটা চিৎকার করে উঠল, কিন্তু বাইক আরোহীর খুব তাড়া ছিল বোধহয়, তাই সামান্যতম সময়ে নষ্ট না করে আরও জোরে বাইক চালিয়ে বেরিয়ে গেল। তমালি দৌড়ে গিয়ে ছোট্ট কুকুরটাকে কোলে তুলে নিয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। এই গরমের দুপুরে কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ছোট্ট কুকুরটার তীব্র চিৎকার তমালিকে অস্থির করে তুলেছে। কোথা থেকে দেবদূতের মতো হাজির হলো অনিরুদ্ধ। তমালির স্কুলের ড্রেস রক্তে মাখামাখি। অনিরুদ্ধ বলল, যদি কিছু মনে না করেন,
আমার সাইকেলের পিছনে বসুন, সামনে একটা পশু চিকিৎসালয় আছে, ওকে নিয়ে যাই, চলুন। তমালি এক মুহূর্ত কি যেন ভাবল। অনিরুদ্ধকে দেখে তার মনে হলো সত্যিকারের একজন মানুষ। সে কখনো কোনো বাজে অভিসন্ধি নিয়ে কোনো কাজ করতেই পারে না। উঠে বসল তমালি তার সাইকেলের পিছনে। প্রথম দেখাতেই অনিরুদ্ধকে কি করে এত বিশ্বাস করেছিল সেটা আজও তার কাছে অজানা। শুধু মনে হয়েছিল এই মানুষটাকে বিশ্বাস করা যায়। বাচ্চা কুকুরটিকে পরীক্ষা করার পর ডাক্তার জানান অবস্থা ভালো নয়, হাসপাতালে তাকে রাখতে হবে। অনিরুদ্ধ তমালি মন খারাপ করে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। আপনি বোধহয় এইসব প্রাণীদের খুব ভালোবাসেন, তাই না? অনিরুদ্ধ প্রশ্ন করে। হ্যাঁ, বিশেষ করে এই রাস্তার কুকুরদের। বড় লোকদের শখ করে পোষা কুকুরদের থেকে আমি এদের বেশি ভালোবাসি। এতক্ষণ কথা বলছি, আপনার নামটাই জানা হলো না ম্যাডাম। তমালি, আমি তমালি সেন। আপনার নাম? তমালি জিজ্ঞেস করে। আমি অনিরুদ্ধ রায়। অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। নিজের পেট নিজেকেই চালাতে হয় অনেক ছোটবেলা থেকেই, তাই একজনের অটো চালাই। প্রতিদিন হিসেবে কিছু টাকা পাই, চলে যায় মোটামুটি। তমালি দেখছে মানুষটাকে, বেশ লম্বা চওড়া, মুখে একটা সরলতার ছাপ। অটো যে নিজস্ব নয় সেটাও জানাতে ভুলল না। আসুন, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তমালি ভাবল অনেকটা পথ চলে এসেছে ও, বাড়ি ফিরতে দেরি হবে আজ, বোঝাই যাচ্ছে। তার কাছে কোনো পয়সা নেই যে অটো করে ফিরে যাবে। অগত্যা তমালি রাজি হয়ে গেল অনিরুদ্ধের সঙ্গে বাড়ি ফিরতে। তমালি বলল, বেশ, চলুন, আপনার কোনো অসুবিধা হবে না তো? অনিরুদ্ধ মাথা নাড়িয়ে সাইকেলে উঠে বসল। বাড়ির সামনে সাইকেল থেকে নামতেই তমালি দেখল তার দিদির পুলকার এসে থেমেছে বাড়ির সামনে। স্বর্ণালী অনিরুদ্ধকে দেখে ভ্রু কুঁচকে তমালিকে জিজ্ঞেস করল, কে ও? তমালি শুধু বলল, অনিরুদ্ধ ওর নাম। অনিরুদ্ধ আর দাঁড়ায়নি, চলে গিয়েছিল। সেদিন রাতে বাবা মা বাড়ি ফেরার পর তমালিকে অনেক কথা শুনতে হয়েছিল। তমালি পুরো ঘটনাটা বলতে চেয়েছিল, কিন্তু কেউ শুনতে চায়নি। তমালি তার পরিবারের লোকজনদের এ ধরনের আচরণে এতটাই অভ্যস্ত যে এগুলো তাকে এখন আর কাঁদায় না। যাই হোক, আবার পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরবার পথে অনিরুদ্ধের সাথে দেখা তমালির। বুঝতে পারল ওর জন্য এসে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়েছিল তমালি। কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি আজ সকালে হাসপাতালে গিয়েছিলাম, ভালো আছে, কাল ছেড়ে দেবে বলল। আসলে আপনার ফোন নাম্বার আমার কাছে নেই, তাই আপনাকে খবরটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কিছু মনে করলেন না তো? না না, মনে করব কেন? আপনার বাড়িতে ফোন আছে? আমাকে নাম্বারটা দিন, আমি ফোন করে খবর নিয়ে নেব। তমালি বলল। আমার বাড়িতে ফোন? আকাশ থেকে পড়ল যেন অনিরুদ্ধ। আসলে আমি ভেবেছিলাম যদি আপনার কোনো ফোন নাম্বার থাকতো তাহলে পাবলিক বুথ থেকে ফোন করে আপনাকে জানিয়ে দিতাম। তমালি কি একটু ভেবে নিজের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা ওকে দিয়ে বলল, বিকেল 4টে নাগাদ ফোন করবেন, কথা বলতে পারবো। 5টা অবধি আমি ফ্রি, তারপর দিদি চলে আসে, আর কথা বলা যাবে না। তারপর কথা বলতে বলতে কাছে আসা। তমালি বুঝতে পারে অনিরুদ্ধর মতো কেউ তাকে কোনো দিনও বোঝেনি। হঠাৎই একদিন ওদের ব্যাপারটা জানাজানি হয়ে যায়। প্রচণ্ড বকাবকি করে বাবা মা, এবং উঠে পড়ে লাগে তার বিয়ের সম্বন্ধের জন্য। আর এক মুহূর্ত দেরি করেনি তমালি। হাতে সময় খুব কম, সামনেই ছিল দোল পূর্ণিমা। অনিরুদ্ধর হাত ধরে ওই দিনই বেরিয়ে আসে তমালি। বাবা মা পুলিশে ডায়েরি করেছিল। যেহেতু তমালির 18 বছর হয়ে গিয়েছিল, সেই হেতু তমালিকে তারা ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। তমালি জানে তাকে ভালোবেসে তার বাবা মা ফিরিয়ে নিয়ে যেতে আসেননি, ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন তাদের আভিজাত্যকে, যেটাতে বড় ধাক্কা দিয়ে ফেলেছিল তমালি। মা বাবা তাকে বলে গিয়েছিলেন তারা মনে করবে তাদের একটিমাত্রই সন্তান, সে স্বর্ণালী। অনিরুদ্ধের সঙ্গে এক কামরার একটি ছোট্ট ঘরে সংসার পাতল তমালি। কিন্তু ভাগ্যদেবতা তার সঙ্গে বোধহয় চিরকাল পরিহাস করে আসছে, তাই বিয়ের ঠিক 2 মাসের মধ্যেই অটো অ্যাক্সিডেন্টে অনিরুদ্ধের একটা হাত কাটা গেল। চারিদিকে অন্ধকার দেখছে তখন তমালি, তবুও সে ভেঙে পড়েনি। অটোর মালিক চিকিৎসার অনেকটা খরচ দিয়েছিলেন, বাকিটা ধার করতে হয়েছিল তমালিকে চড়া সুদে একজন সুদের কারবারির কাছ থেকে।
অনিরুদ্ধকে সুস্থ করে বাড়ি নিয়ে আসবার পর তমালি যখন ভাবছে কি করে সংসারের হাল ধরা যায়, তখনই সে অনুভব করে একটি প্রাণ ধীরে ধীরে বাড়ছে তার শরীরে। আনন্দ করার পরিবর্তে ভীত হয়ে পড়ে তমালি। কি করে মানুষ করবে তাকে, কি খেতে দেবে? হঠাৎ তখন অনিরুদ্ধর এক বন্ধু উপদেশ দেয় আয়া সেন্টারগুলোতে নাম লেখাতে। এতটুকু চিন্তা করেনি তমালি। সে জানে পড়াশুনো যেটুকু সে জানে তাতে তার কোনো চাকরি হবে না। তাই আর দেরি না করে সে আয়া সেন্টারে নাম লেখায়। অনিরুদ্ধ কষ্ট পেয়েছিল, বলেছিল, ভুল করলাম তমালি তোমাকে বিয়ে করে, কোনো সুখ তো দিতেই পারলাম না, উপরন্তু তোমার মতো মেয়েকে আয়ের কাজ করে সংসার চালাতে হবে, এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে তমালি। তমালি হাসি মুখে বলেছিল, কোনো কাজই ছোট নয়, আমি মনে করি আমি চাকরি করছি। এক হাতে যতদূর সম্ভব অনিরুদ্ধ তমালিকে সংসারের কাজে সাহায্য করার চেষ্টা করত। কোনো মতনে দুবেলার অন্ন জোগাড় হয়ে যেত। কিন্তু যত মাস যেতে লাগলো তমালির শরীর খারাপ বাড়তে লাগলো। শরীরে একটু বিশ্রাম চায়, কিন্তু সে বিশ্রাম নিলে সংসার অচল হয়ে পড়বে। ঠিক 9 মাস বাদে জন্ম নিল অভি। মাত্র 2 মাস বিশ্রাম নিয়ে আবার কাজে লেগে পড়ল তমালি। যে করে হোক সংসারটাকে তাকে বাঁচাতেই হবে। অনিরুদ্ধ বলল, ছেলে একটু বড় হলেই আমি কাজ খুঁজতে বেরোবো, তোমার উপর এত চাপ আমার খুব কষ্ট হয়। সান্ত্বনা দেয় তমালি অনিরুদ্ধকে, তুমি আছো বলে ছেলে রেখে আমি নিশ্চিন্তে কাজ করতে যেতে পারি। আর এই মাস থেকে বিকেলের দিকে একটা রান্নার কাজও নিয়েছি। ছেলে বড় হচ্ছে, 2 দিন বাদে স্কুলে ভর্তি করব। একটু তো কিছু জমাতে হবে বলো। অভি স্কুলে ভর্তি হলো। অনিরুদ্ধ একটা চায়ের দোকান খুলল বাজারের মধ্যে। বাজার কর্তৃপক্ষকে কিছু টাকাও খাওয়াতে হয়েছিল। মোটামুটি দোকানটা চলতো। রাতে 3 জনে একসঙ্গে বসে খাবার খেত। অভি বাবা মাকে খুব বুঝতো। স্কুল থেকে তমালিকে বহুবার ডেকে পাঠিয়েছে শিক্ষকেরা। এত ভালো রেজাল্ট করে অভি, ওকে যেন ভালোভাবে একটু গাইড করে তমালি। ভালো টিউশন দেওয়ার চেষ্টা করতো তমালি। পড়ার ফাঁকে সময় পেলে অভি চায়ের দোকানে গিয়ে বাবাকে সাহায্য করত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুর্ধর্ষ ফলাফল করলো অভি। মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করলো। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মা বাবার মুখ উজ্জ্বল করে অনেক যুদ্ধ করে মা বাবাকে জিতিয়ে দিয়ে সে ডাক্তার হলো। ডাক্তারি পড়তে পড়তেই আলাপ সপ্তপর্ণীর সাথে। সপ্তপর্ণী খুব বড় বিজনেসম্যান নির্মলেন্দু বসুর একমাত্র মেয়ে। সপ্তপর্ণী বহুবার তাদের এই এক কামরার ঘরে এসেছে। মেয়েটা খুব সাদাসিধে। তমালিকে জোর গলাতে মা বলে ডাকে। অভি নিউ টাউনে এই ফ্ল্যাট কিনে মা বাবাকে নিয়ে চলে আসে। তমালি মনের মতো করে ছেলের ফ্ল্যাট সাজায়। সপ্তপর্ণীও তার মা বাবাকে অভির কথা জানায়। আপত্তি করার কোনো কারণই নেই। তমালি অনিরুদ্ধর সাথে কথা বলেন সপ্তপর্ণীর বাবা মা। আজ এই দোল পূর্ণিমার দিন তাদের আসবার কথা বিয়ের তারিখ নিয়ে কথা বলবার জন্য। বিকেল হতে না হতেই কলিং বেল বেজে উঠল অভির ফ্ল্যাটটাতে। অভি দরজা খুলল। সপ্তপর্ণী খুব সুন্দর করে সেজেছে, ভারী মিষ্টি মেয়ে। সঙ্গে তার বাবা মা ও মাসি মেশো। তমালি কলিং বেলের আওয়াজ পেয়ে রান্নাঘরে ছুটেছে শরবত বানাতে। অনিরুদ্ধ ছেলের সঙ্গে ওনাদের অভ্যর্থনায় ব্যস্ত। তমালি শরবত নিয়ে হাজির হলো অতিথিদের সামনে। কিন্তু সপ্তপর্ণী মাসি মেশো অবাক হয়ে তাকিয়ে রইলেন তমালির দিকে। তমালিও জড়সড় হয়ে গেছে ওনাদের দেখে। সপ্তপর্ণীর মাসি বললেন, আরে তমালিজি, তুমি এখানে? তমালির মুখ কালো হয়ে গেছে। অভি বলল, এটা তো আমার মায়ের বাড়ি, মা তো এখানেই থাকবে। কি, তোমার মা? মাসির অবাক প্রশ্ন। খুব শান্ত স্বরে অভির উত্তর, কেন বলুন তো? উনি আমার মা, তাতে অবিশ্বাসের কি হলো? আমি তো ভাবতেই পারছি না উনি তোমার মা। আজ থেকে বছর 3 আগে আমার শ্বশুরের দেখাশোনার জন্য আয়া সেন্টার থেকে আমরা আয়া নিয়েছিলাম। তখন সেন্টার থেকে ওনাকে পাঠিয়েছিল। প্রায় 6 মাস ও আমার বাড়িতে আয়ার কাজ করেছে। সে কি না আমাদের কুটুম হতে চলেছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সপ্তপর্ণীর মা বাবা অবাক। কি বলছিস তুই? আমি একদম ঠিক বলছি, জিজ্ঞেস করে দেখ ওনাকে। তমালির মনে হচ্ছে এইবারও মাটির সঙ্গে মিশে যাবে। ওর জন্যই বোধহয় সপ্তপর্ণীর সঙ্গে অভির বিয়েটা আর হবে না। যে কোনো দিন ও কাঁদিনি,
আজ তার সত্যিই কান্না পাচ্ছে। বড় অস্থির লাগছে তমালির। আমি বুঝতে পারছি না, তোমরা তো বিয়ের কথাবার্তা বলতে এসেছো, সেটা না বলে অহেতুক অন্য কথা বলছো কেন? যে কথাগুলো আমার জীবনে কোনো ম্যাটার করে না, সেই কথাগুলোকে নিয়ে কেন টাইম পাস করছো? আমি তো জানি অভির মা আমার হবু শাশুড়ি মা চাকরি করতেন। হ্যাঁ, সে চাকরি আয়ার চাকরি, কিন্তু তাতে কি হলো? তোমরা বোধহয় আর একটা কথাও জানো না, আমার হবু শ্বশুরের একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে অভিও কোনো কোনো সময় বাবাকে সাহায্য করতে যেত। আমি সবটাই জানি। অভির এক কামরার এই বাড়িতে আমি বহুবার গেছি। ঘর করব আমি। তোমরা এত চিন্তা করছো কেন? অসম্ভব, এই বিয়ে আমি মেনে নিতে পারবো না অভি। আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার বাবা মার সাথে থাকা চলবে না। আমি কিছুতেই এরকম একটা পরিবারে মেয়ের বিয়ে দিতে পারবো না। কার কার বাড়িতে আয়ার কাজ করেছে কে জানতে গেছে? আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হবে, তাদের কারো বাড়িতে যদি উনি আয়ার কাজ করে থাকেন আর সেটা যদি সবার সামনে প্রকাশ পায়, তাহলে আমরা মুখ দেখাতে পারবো না। সপ্তপর্ণীর বাবা এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন। তমালি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ছুটে চলে গেল ওদের সামনে থেকে। অনিরুদ্ধ নতমুখে তমালির পিছন পিছন এগিয়ে গেল। অভি শক্ত কণ্ঠে বলে উঠল, তাহলে বিয়েটাই ক্যান্সেল করতে হবে। আমার কিছু করার নেই। আমার মা আমার গর্ব। আমি যে আজ এখানে সেটা সম্পূর্ণ আমার মায়ের জন্য। আমার মা আমাকে কখনো হারতে শেখায়নি। দারিদ্রতাকে জয় করে কিভাবে এগিয়ে যেতে হয় তা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আভিজাত্যের অহংকার মানুষকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করে। আমি দুঃখিত, আমি আপনার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারছি না। একটু ভুল করছো তুমি অভি। আমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ঠিক করার দায়িত্ব তোমার একার নয়। সম্পর্কটা যখন আমাদের দুজনের, তখন আমারও একটা মতামত আছে। আমি অভিকে বিয়ে করছি বাবা। তোমাদের যদি আমার সাথে সম্পর্ক রাখতে ঘেন্না হয় তাহলে আমি নিরুপায়। তুমি আসতে পারো। আমি কাল রেজিস্ট্রি অফিসে নোটিশ দেব। তারপর অভির দিকে তাকিয়ে সপ্তপর্ণী বলল, যতদিন না রেজিস্ট্রির দিন ঠিক হয় ততদিন তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে তো অভি? অভির মুখে মৃদু হাসি। তাহলে এটাই তোমার শেষ কথা? সপ্তপর্ণীর মা বললেন, ভেবে দেখো তুমি যে স্ট্যাটাসে মানুষ হয়েছো সেখানে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না মা। তমালি টের পাচ্ছে ওনারা চলে গেলেন। এত বছরের জমিয়ে রাখা যন্ত্রণা দু চোখ দিয়ে বয়ে চলেছে। উফ মা, ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে তোমার রান্না দারুণ গন্ধ পেয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তর সইতে পারছি না। তাড়াতাড়ি ওঠো, চলো খেতে দেবে। সপ্তপর্ণী দুই হাতে তমালির গলা জড়িয়ে বলল। একরাশ নীরবতা ভেঙে চোখের জল মুছে উঠে দাঁড়ালো তমালি। তার পাথর ফাটা কপালে প্রথমবার সম্মানের অভিষেক ঘটল। নতুন প্রজন্মের দুই তরুণ তরুণীর কাছে তমালির মলিন পরিচয় গর্বের হয়ে উঠল। জীবনে পাওয়া সব ক্ষতচিহ্নগুলোকে এই দুই ছেলে মেয়ে ঢেকে দিল দৃপ্ত স্বীকৃতি দিয়ে। পূর্ণিমার চাঁদ উঠেছে নির্মেঘ আকাশে। তমালির মনে হলো গ্রহণের অন্ধকার সরিয়ে পূর্ণিমার চাঁদ হেসে উঠল তার জীবনের আকাশে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।